আন্ডার 19 বাংলাদেশ টিমের কোচিং প্যানেল অ্যানাউন্সমেন্টের ঘোষণা দিতে। তো শুরুতে আমি সেই অ্যানাউন্সমেন্টটাই দিচ্ছি। আমাদের হেড কোচ হিসেবে থাকবেন আব্দুল হান্নান সরকার, ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ সেলিম, পেস বোলিং কোচ হিসেবে থাকবেন ডলার ইবনে মনুর, ফিজিও হিসেবে থাকবেন সাইফুদ্দিন আহমেদ, ট্রেনার হিসেবে আছেন মোর্শেদ হাসান সিজার এবং পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে থাকবেন সন্দীপ কুমার রামান। সেই সাথে আমরা আরেকটা ঘোষণা দিতে চাই, সেটা আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট আমার পাশেই আছেন। ওনাদের অনেক দিনের যেই ড্রিম প্রজেক্ট, সেটার লঞ্চিং সম্বন্ধে আপনাদের বলতে চাই। আমরা পরিকল্পনা নিয়েছি যে লঞ্চ অফ অ্যানালিটিক্স সেন্টার বা ল্যাব যেটাকে আমরা বলি, সেটার লঞ্চিং, সেটার আমি একটু ব্রিফ দিচ্ছি আপনাদেরকে। সেখানে ভিডিও ডেটাবেস ফর প্লেয়ার্স ফ্রম আন্ডার 14 টু ন্যাশনাল টিম লেভেল, beginning at the indoor facility at SBNCS Mirpur, to be set up in all divisional centers in the country in phases. Video data of players available to all relevant persons, including coaches, players and BCB management. Performance analysts to be designated to work with coaches or individual players. Coaches will be trained and educated to work with the analysts and data to make the best use of the facilities. Analysis on bowling action correction, batting, bowling technique and skills development, fitness monitoring, এগুলো ওখানে থাকবে। Transfer of data on players from one coaching panel to another to be structured and ensured. Analysis to be performed with latest technological resources and software. Use of AI for performance analysis to be introduced. এখানে এআই এর যে বিষয়টা, এটাকে আমি একটু গুরুত্ব দিচ্ছি যে এআই এর মাধ্যমে এই পারফরমেন্স অ্যানালিসিসটাকে ইন্ট্রোডিউস করা হবে। আরেকটি আমাদের গুরুত্বপূর্ণ ঘোষণা, এটা হচ্ছে আমাদের যে ফর্মার ন্যাশনাল প্লেয়ার যারা আছেন তাদেরকে কোচিং ম্যানেজমেন্ট টিমে ইনক্লুড করা। সেখানে থাকবেন আমাদের বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ, উনি এখন মেন্টর হিসেবে থাকবেন আন্ডার 19 টিমের সাথে, এবং বিভিন্ন ডেভেলপমেন্ট স্কোয়াডসের সাথে উনি মেন্টর হিসেবে কাজ করবেন। আপনার সামনে যে হাই পারফরমেন্স টিম যেটা ট্যুরে যাবে অস্ট্রেলিয়ায়, সেখানেও আমরা পরিকল্পনা আছে তাকে অন্তর্ভুক্ত করার, তাকে সাথে রাখার সেই টিমের সাথে। সেই সাথে আপনার এবং আপনার আমাদের আরেকজন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইমরুল কায়েস, যিনি আপনারা জানেন যে অস্ট্রেলিয়ায় বসবাস করেন, আমাদের পরিকল্পনায় আছেন যে ওনার সার্ভিসকেও অ্যাভেল করা সেই এইচপি টিমের সাথে। সো এটাই হচ্ছে আমাদের মূলত যে ঘোষণা। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তবে এখানে একটু আমি অ্যাড করতে চাই, আমাদের যে মূল পরিকল্পনা, আমাদের প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দ্য বোর্ড, সেটা হচ্ছে যে মূলত আমাদের যে লোকাল কোচ তাদেরকে প্রমোট করা, প্যাট্রোনাইজ করা, তাদেরকে সেই এক্সপোজারটা দেয়ার যেখানে তাদের যেই স্পেসটা থাকবে যে তাদের গ্রোথ হওয়ার, এটাই হচ্ছে আমাদের মূল পরিকল্পনা এখানে। সেই কারণে আপনারা দেখেছেন যারা আমাদের ইন্টারন্যাশনাল হিরোজ ছিলেন আগের, তাদেরকে আমরা বিভিন্ন কোচিং রোলে আনার পরিকল্পনা করেছি আগামীতে। আসলে স্বপ্ন তো কোচিংয়ে থাকার অনেক আগে থেকেই ছিল, মানে সিলেক্টর হওয়ার আগেও কোচিংয়ে ছিলাম। আপনারা তো জানেন যে আমি 2011-তে খেলা ছাড়ার পরও 3 বছর প্রিমিয়ার লিগে কোচিং করেছি, ন্যাশনাল লিগে ফার্স্ট ক্লাসে হেড কোচ ছিলাম, তারপরে সিলেকশনে আসা। 9 বছর জার্নি শেষ করে যখন অপরচুনিটি আসলো, স্পেশালি আমাদের ক্রিকেট বোর্ড যখন দেশি কোচদের প্রায়োরিটি দিচ্ছে বা প্রমোট করছে, সেখান থেকে আমার এই স্বপ্নটা আবার নতুন করে জাগে যে আমি তাহলে কোচিংয়ে যেতে পারি। এবং সেই সুযোগটা যখন আসে, আমি ন্যাশনাল সিলেক্টর থাকা অবস্থায় কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে 1 বছর আগে বোর্ডের সঙ্গে কমিউনিকেশনের মাধ্যমে রিজাইন করি এবং তারপরে আন্ডার 17 করি। সো নিশ্চিতভাবে একটা ভালো মুভ ছিল আমার লাইফে। সো সেটার মানে রিফ্লেকশনটা দেখা যাচ্ছে যে ক্রিকেট বোর্ড আমার উপর ট্রাস্ট করছে, যেখানে আন্ডার 19-এর দায়িত্ব দিচ্ছে। নিশ্চিতভাবে এটা আমার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। না, এখানে আমি আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের জিডি চেয়ারম্যান দুজনের সঙ্গে যখন কথা বলি, আমাদের ওই জায়গাটায় আমরা খুব সিরিয়াসলি ডিসকাশন হয়, যেটা হলো প্লেয়ার তৈরিটা মেইন ফোকাস থাকবে। বিকজ আন্ডার 19 শেষ হওয়ার পরে আমরা নেক্সট যদি আমরা ধরি আন্ডার 23 বা এইচপি যেখানেই যাবে প্লেয়াররা, সেখানে যেন
বড় রকমের একটা সংখ্যা, মানে 5, 7, 10 জন প্লেয়ার যারা ওয়ার্ল্ড ক্রিকেটে রিপ্রেজেন্ট করতে পারবে, এই ধরনের প্লেয়ার তৈরি করাতে ফোকাস থাকবে। সো রেজাল্ট নিশ্চিতভাবেই সেটা করার দিকে নজর থাকবে, বাট মূল ফোকাসটা থাকবে কোয়ালিটি প্লেয়ার বা ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার তৈরির জন্য যে প্রসেসটা মেনটেন করা সেটা ইনশোর করা। সো তার সঙ্গে রেজাল্ট সময় এটা আসলে যেহেতু আমি সিলেক্টর ছিলাম সেই জায়গা থেকে এটার সঙ্গে রিলেট করা যায়। এটা ডিপেন্ড করে আসলে চেয়ারম্যান কীভাবে চিন্তা করেন, জিডি চেয়ারম্যান, পাশাপাশি সিলেক্টর কীভাবে চিন্তা করে এবং হেড কোচ। সো এটা কম্বাইন্ড একটা ডিসিশন। এটা এই মুহূর্তে যে হেড কোচ আমি আসলে ডিসিশনটা দেওয়া খুব টাফ, বাট নিশ্চিতভাবে আমরা যখন সিলেকশন ক্রাইটেরিয়াতে বসবো তখন সিলেক্টর থাকবেন, আমি হেড কোচ হিসেবে হয়তো সেখানে প্রেজেন্ট থাকবো, চেয়ারম্যান থাকবেন, আমরা মিলে ডিসাইড করবো যে আমরা আসলে কোন প্রসেসে যাব। বাট নর্মালি আমাকে যদি পার্সোনালি বলা হয়, আমি প্রেফার করি যে একজন যদি একটা এক্সপোজার পেয়ে যায় তাকে হয়তো সেই জায়গাটা আবার নতুনভাবে চিন্তা না করে নতুন কাউকে প্রমোট করাটা মনে বুদ্ধিমানের কাজ হবে। সো এটা ডিসিশন সময় বলে দেবে। যেহেতু আমি এজ গ্রুপ সিলেকশনে লম্বা সময় ছিলাম 8 বছর, সো এখানে মেডিকেলের যেই প্রসেসটা হয় কি, ফর এক্সাম্পল হিসেবে ঢাকা মেট্রো বলছি, ঢাকা মেট্রোতে 3টে এজ গ্রুপ মিলে প্রায় 600 থেকে 800 মেডিকেল হয়। 600 থেকে 800 মেডিকেল তো আর বোন টেস্ট করা সম্ভব না। নর্মালি একটা ডাক্তার দিয়ে চেক আপ করে, আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকে জিডি থেকে, ডাক্তার দিয়ে তাদেরকে চেক আপ করে, যেটা নর্মালি হয় সিমটম, দাঁত দেখে আমরা একটা ওইভাবে জাজমেন্ট হয়, করার পরে তাদেরকে বিভিন্ন এই যে দেওয়া হয়, সঙ্গে সার্টিফিকেট ভেরিফিকেশন হয়, যেটা মানে অনলাইনে আছে কিনা বা এইসব বিষয় ইনশিওর করা হয়। সেটার পরে ফর এক্সাম্পল আমার ছেলে হয়তো, আমি বলছি আন্ডার 14, আমি নিয়ে আসলাম, কিন্তু ডাক্তার দেখে বললো আন্ডার 16, ওকে 14 অ্যালাউড না। তখন যেটা করা হয়, কোনো বাবা মা, কোনো প্যারেন্টস বা কোনো গার্ডিয়ান যদি মনে করে না আমি এটাতে চ্যালেঞ্জ করছি, তখন ক্রিকেট বোর্ড একটা বোন টেস্টের জন্য পেপারস লিখে দেয়, যেটা আবার যে বোন টেস্ট করে সে রিপ্লাই দিতে হয়। সো বিষয়টা হলো, ঢাকা মেট্রো আমি একটা জায়গার কথা বললাম, এরকম সারা বাংলাদেশ জুড়ে কিন্তু মেডিকেল হয়। এখন সম্ভব না যে 10,000, 15,000 বা আমি ধরলাম 5,000 বোন টেস্ট তো আর ক্রিকেট বোর্ড করতে পারবে না। সো নর্মাল একটা প্রসিডিওরে আগানো হয়, তারপরে যদি কেউ প্রোটেস্ট করে তাকে সেই ক্লিয়ারেন্স দেওয়া হয় যে আপনি বোন টেস্ট করে আসেন, সেটাও আমাদের নির্ধারিত মানে হসপিটাল থেকে করতে হয়। এটা এমন না যে আমি আমার বাসা থেকে বা আমার এলাকা থেকে করে আনলাম। সো এই বিষয়টা এই জন্যই যতটুকু স্বচ্ছ রাখা যায়, এটা অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়, গত 10 বছর যাবত দেখে আসছি। বাট বিভিন্নভাবে কিন্তু জিটিতে আমরা আমাদের চেয়ারম্যানকে পেয়েছি, ফাইমসিনাকে এর আগেও পেয়েছি। সো আমরা এটা বিভিন্ন সময় বিভিন্ন মিটিং হয়েছে, বাট এটা কনক্রিট সলিউশন দেওয়াটা আসলে এইভাবে সম্ভব না। বোন টেস্টও কিন্তু পারফেক্ট সলিউশন না, বাট ওইটার উপর বেস করে আমাদেরকে একটা ট্রাস্ট করতে হয় যে না, এটা তো মেডিকেল জাজমেন্ট। সো এর বাইরে আসলে এই মুহূর্তে আরও কোনো বেটার সলিউশন যদি থাকে, আমি আসলে চাইবো যে আপনারাও আমাদেরকে রেফার করেন। এজটা খুবই ইম্পর্টেন্ট। এইজের কারণে আপনি দেখবেন আন্ডার 14 একটা ছেলে খেলছে, অরিজিনাল, ধরলাম যে আমরা যদি বাংলাদেশি প্রেক্ষাপট থেকে দিই, অরিজিনাল আন্ডার 14, সে যদি কোনো কারণে ওভারেজ হয়, মানে আন্ডার 16 একটা ছেলের সঙ্গে খেলে, এই 2 বছরে কিন্তু গ্যাপটা অনেক বড় হয়, ওইখানে ডিফারেন্সটা দেখা যায়। সো এই জায়গাটায় আমরা গেম ডেভেলপমেন্ট কিন্তু সবসময় কনসার্ন। আমরা সিলেক্টর থাকা অবশ্যই এটা নিয়ে বারবার কথা বলেছি, এবং কোচটা কথা বলি, আমাদের ডিপার্টমেন্টের মধ্যে ইন্টারনালি অনেক ডিসকাশন হয় যে বেস্ট আউটকামটা কীভাবে আমরা এখান থেকে বের করে আনতে পারি। সো এটা নিয়ে আমরা ওয়ার্কআউট করছি, রেগুলারই করছি। বাট অ্যানালাইসিসের ব্যাপারটা আবার ডিফারেন্ট। অ্যানালাইসিস যেখানে আপনার অ্যানালাইসিস সেন্টার নিয়ে কথা হচ্ছে, না, এটা তো অ্যানালাইসিসের সাথে সম্পর্ক, পারফরম্যান্সের সাথে আছে। আর বলতে পারেন যে 19 বছরের না, ওইটা আপনার 16 বছরও যদি হয়, ধরেন আমরা আইডেন্টিফাই করতে পারলাম তার মেডিকেল টেস্টে বা বোন টেস্টে সে অ্যাবাভ এজ, তারপরেও তো যদি সে পোটেনশিয়াল দেখেই তাকে ল্যাবে নেওয়া হচ্ছে, পারফরমেন্স ডেভেলপমেন্টটা টোটালি ডিফারেন্ট পার্ট। মানে আপনি বলতে পারেন না, একটা 19-এর ছেলে যদি 21 হয়ে যায় বা 22 হয়ে যায়, তার পারফরমেন্স স্বাভাবিকভাবেই 19-এর চেয়ে বেটার হবে। Basically, this analysis center is going to help all the coaches and the players. That's what that it does. And what we're going to trying to achieve is, so once the player gets in, say it's an under 14 guy coming in, and there's no analysis done on him. So we put him in the analysis and then correct his techniques, because to correct somebody's technique later in around 16 or 18, it's pretty difficult, especially for the fast bowlers. So we're trying to achieve something where we can give them the right technique analysis in the group when they start the age level crickets and things like that, to make the pace, enhance the pace, and then the landings and all the other aspects, same like batting, bat swings and other things, body weight transfers and everything. So these things can be achieved through that. So where coaches can also get sort of footages and things like that, where we can compare it later
when he's getting out of form or something. So we can compare it later with this comparison between what he has done in the last 3 months and what has been achieved in the last 3 months. So there will be a comparative video screen that will be giving you with the technique analysis and things like that. How many cameras will you use? So you can use n number of cameras to this, but it's all about what kind of, basically we're trying to do it with the 4 cameras, so with different angles. So we can adjust the cameras according to the angles. So whatever the coach wants to have a clear view of the, maybe it's a shoulder, maybe it's a pivot of the top of the angle, whatever we can adjust the camera according to that. It's actually not the part of my thing, so it's age verification. It has to come.